সকাল ৭টার সময় এই ভিডিওটা করতে বসেছি এবং আজ সারাদিন ধরে আমি শুধু ভারতের গদি মিডিয়াকে দেখব যে এই গদি মিডিয়া আজ ঠিক কি কাণ্ড করে। কারণ এতদিন ধরে ট্রাম্প আব্বাজানকে তো ভীষণ আরতি করানো হলো, মোদির প্রিয় বন্ধু ট্রাম্প, কিন্তু সেই ট্রাম্পই আজ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে। সেই জন্য আজ সারাদিন ধরে ধরে আমি ভারতের গদি মিডিয়াকে দেখব যে তারা ঠিক কী বিশ্লেষণ করে, কি অ্যানালিসিস বার করে এই ঘটনায়। সারাদিন ধরে দেখব। এত তো ট্রাম্প করা হলো, কিন্তু সেই ট্রাম্পই আজ ভারতকে একেবারে পিছন থেকে না সামনে থেকে ছোড়াটা মেরেছে। তাহলে ভারতের গদি মিডিয়া এখন ট্রাম্পকে নিয়ে ঠিক কতটা নাচানাচি করে নাকি অন্য কিছু শুরু করে, সেটাই এখন দেখার পালা। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ ভারতের সামনে এসে দাঁড়িয়েছে এক বিরাট চ্যালেঞ্জ, যা হয়তো ভারতের, যেটা বললাম, ভারতের ইতিহাসে সবচেয়ে বড়। আমেরিকা এবার সরকারিভাবে G7 দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করার এটাই সঠিক সময়। মানে আমেরিকা আগেই স্যাংশন লাগিয়ে দিয়েছে, এবার আমেরিকা বাধ্য করছে G7কে যে তোমরাও লাগাও। সুতরাং বুঝতে পারছেন কেন বলছি আজ সারাদিন ধরে আমি গদি মিডিয়া দেখব। এখানে অনেক কিছু দেখার আছে। শুধু ভারত নয়, এখানে চীনের নামও বলা হয়েছে, কিন্তু আসল খেলাটা হলো, কথা ভারত আর চীনের হলেও আসল চাপটা কিন্তু ভারতের উপরেই তৈরি করা হচ্ছে। আর যখন আমি G7-এর কথা বলছি তখন এই 7টি শক্তিশালী দেশের কথা বলছি: আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ব্রিটেন। আমেরিকা এই দেশগুলোকে খোলাখুলি বলেছে যে ভারত আর চীনের উপরে এবার একযোগে কঠোর শুল্ক বা ট্যারিফ বসানোর সময় এসে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসও এই খবরটি ছেপেছে। তারা বলছে আমেরিকা G7কে চাপ দিচ্ছে যাতে চীন এবং ভারতের উপর বিশাল পরিমাণে আমদানি শুল্ক চাপানো হয়, কারণ দুটি দেশই রাশিয়া থেকে তেল কিনছে। দর্শক, চীনের বিশেষজ্ঞরা বিষয়টাকে এভাবে দেখছেন যে আমেরিকা তার ট্যারিফ নীতিকে ব্যবহার করে বিশ্বে নিজের আধিপত্য আরও বাড়াতে চাইছে। এমনকি ভারতের অনেক সাংবাদিকও সোশ্যাল মিডিয়ায় আমেরিকার অর্থ দপ্তরের এই স্ক্রিনশটটি শেয়ার করেছেন। ঘটনাটি হলো G7 দেশগুলোর অর্থমন্ত্রীদের একটা মিটিং ছিল, আর সেই মিটিংয়েই আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট খোলাখুলি এই প্রস্তাবটা দিয়েছেন যে শুধু আমেরিকা একা নয়, এবার G7-এর সমস্ত দেশেরই উচিত ভারত আর চীনের উপরে ট্যারিফ বসিয়ে দেওয়া। দেখুন, চীনের সাথে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা অনেক বড়। জাপান বা কানাডার সাথেও চীনের বিরাট ব্যবসা রয়েছে। বিশ্বের সাপ্লাই চেনে চীনের ভূমিকা এখনও এতটাই বেশি যে এই দেশগুলোর পক্ষে চীনের উপরে 50% বা 100% ট্যারিফ বসানো প্রায় অসম্ভব। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমাদের এটা নিয়ে চিন্তা করতেই হবে যে আমেরিকা ঠিক কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দর্শক, আমরা কোথাও না কোথাও আমার এখনও মনে আছে এই ছবিটার কথা। আপনাদেরও নিশ্চয়ই মনে আছে 2019 সালে প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ হয়েছিল। তখন সময়টা ছিল অন্যরকম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তখনও শুরু হয়নি। সেবার G7 সাবমিট ফ্রান্সে হয়েছিল। আর মজার ব্যাপার দেখুন, 2025 সালে যখন আমেরিকা আবার ভারতের বিরুদ্ধে এই স্যাংশন বসানোর জন্য চাপ দিচ্ছে, তখনও এই আর কদিন পরে 2026 হবে, তখনও G7 সাবমিট কিন্তু ফ্রান্সেই হবে। 7 বছরের ব্যবধানে ভূ রাজনীতি বা জিও পলিটিক্স সম্পূর্ণ বদলে গেছে। তখনকার সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী মোদি আর ডোনাল্ড ট্রাম্প একসাথে বসেছিলেন। প্রধানমন্ত্রী মজা করে ট্রাম্পের হাতে একটা চড়ও মেরেছিলেন, জানিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খুব চর্চা হয়েছিল। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপ এখন ভারতের উপর প্রবলভাবে এসে পড়েছে। আপনারা জানেন, সম্প্রতি ইউক্রেনের উপরে হামলা চালাতে গিয়ে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর পোল্যান্ড যেহেতু ন্যাটোর সদস্য, তাই গোটা ইউরোপ এখন রাশিয়ার বিরুদ্ধে অনেক বেশি সতর্ক।
তারা বুঝতে পেরেছে যে এই যুদ্ধ যদি পোল্যান্ড পর্যন্ত পৌঁছায় তাহলে এরপর জার্মানি, ফ্রান্স হয়ে গোটা ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। তাই আমেরিকা একদম সঠিক সময়ে ইউরোপের দেশগুলোকে বলেছে যে আপনারাও ভারতের উপরে স্যাংশন বসান, আমি তো বসিয়েছি, আমার পিছনে আপনারাও আসুন। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এমনটা হয় তাহলে কি হবে, এর প্রভাব কতটা পড়বে? চলুন সেটাই একটু বুঝে নিই। দেখুন, যদি আমরা ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনারদের দিকে তাকাই তাহলে দেশ হিসাবে দেখলে চীন বা আমেরিকা এই 1 বা 2 নম্বরে এই দুটো দেশ থাকে। কিন্তু যদি একটা ব্লক হিসাবে দেখি তাহলে আপনারা অবাক হবেন যে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলো, যেখানে ইউএই, সৌদি আরব, ওমানের মতো দেশ রয়েছে, এই দেশগুলো হলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার। এদের সাথে আমাদের প্রায় 161 বিলিয়ন ডলারের ব্যবসা হয়। আর যেহেতু আমরা এদের থেকে তেল কিনি তাই আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ আমরা আমদানি বেশি করি, রপ্তানি কম। ভারতের বেশিরভাগ দেশের সাথেই বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু দুটো প্রধান বাণিজ্যিক পার্টনার রয়েছে যাদের সাথে আমাদের ট্রেড সারপ্লাস রয়েছে, অর্থাৎ আমরা রপ্তানি বেশি করি। তার মধ্যে প্রথম হলো আমেরিকা, যাদের সাথে আমাদের প্রায় 45 বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস রয়েছে, মানে লাভ। আর দ্বিতীয় হলো ইউরোপীয় ইউনিয়ন, যাদের সাথে আমাদের প্রায় 16.5 বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস আছে। এখানে G7 দেশগুলোর মধ্যে জাপান বা কানাডাও আছে, কিন্তু জাপানের সাথে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই ওটা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের আসল চিন্তা ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে। যদি ইউরোপের দেশগুলো আমেরিকার চাপে পড়ে ভারতের উপরে ট্যারিফ সত্যি বসিয়ে দেয় তাহলে আমাদের এই যে ফিগারটা 16.5 বিলিয়ন, এই 16.5 বিলিয়ন ডলারের যে লাভ, সেটার উপরে বিরাট আঘাত আসবে। আর এর ফলে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারও কমে যেতে পারে। সোজা কথায় এটা আমাদের জন্য একটা বিরাট দুঃসংবাদ। তবে একটা এখানে টুইস্ট হলো, ভারতও কিন্তু চুপচাপ বসে নেই। আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে শুরু করেছি। আমাদের এখন প্রধান লক্ষ্য হলো ইউরোপের দেশগুলো যেন নিরপেক্ষ থাকে, তারা যেন ভারত বিরোধী না হয়ে যায়। আর এর জন্য আমরা দুটো বড় পদক্ষেপ নিয়েছি। প্রথমত, ভারত ও জার্মানির সম্পর্ক অনেক মজবুত করা হয়েছে। দেখুন, ইউরোপীয় ইউনিয়নে তো অনেক দেশ আছে, কিন্তু এর আসল মাথা হলো জার্মানি আর ফ্রান্স। যদি এই দুটো দেশ আপনার পাশে থাকে তাহলে বাকি ইউরোপও আপনার বিরুদ্ধে সহজে যাবে না। আর জার্মানি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে তারা ট্রাম্পের এই ট্যারিফের আবহের মধ্যে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও খারাপ করতে চায় না, যেমন ছিল তেমনই রাখতে চায় বা বাড়াতে চায়। দ্বিতীয়, ফ্রান্সের সাথে ভারতের এখন প্রায় 2 লক্ষ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তির অধীনে আমরা ফ্রান্স থেকে 114টি রাফেল যুদ্ধবিমান কিনব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানগুলোর 60% যন্ত্রাংশ ভারতেই তৈরি হবে, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া হবে। তাহলে বুঝতেই পারছেন, ফ্রান্স কোনোভাবেই আমেরিকার কথায় রাজি হবে না। ফ্রান্স তো এখন অনেক বিষয়েই আমেরিকার বিরুদ্ধে গিয়ে স্বাধীন বিদেশ নীতি দেখাচ্ছে। যেমন সম্প্রতি এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যেটা ভোটাভুটি হয়েছে গতকাল জাতিসংঘে, সেই ইস্যুতে ফ্রান্স কিন্তু আমেরিকার পাশে দাঁড়ায়নি, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার পক্ষেই দাঁড়িয়েছে, এবং ভারতও সেই জায়গায় দাঁড়িয়েছে। সুতরাং ফ্রান্স বা জার্মানির মতো দেশ ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে বলে আমার মনে হয় না। তবুও এখানে কোশ্চেন মার্ক হয়ে যেতেও পারে। আর G7-এ আমাদের আরও একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, জাপানও মনে হয় না কখনো চাইবে যে ভারতের উপর এত পরিমাণ ট্যারিফ লাগুক। তাই কোথাও না কোথাও আমার বিশ্বাস আমেরিকা এই বিষয়ে সফল হবে না। আর হাইপোথেটিক্যালি যদি ধরেও নিই যে আমেরিকা অনেক চাপ সৃষ্টি করে ইউরোপীয় দেশগুলোকে রাজি করিয়ে ফেললো, তাহলেও ভারতের খুব বড় ক্ষতি হবে না। সাময়িকভাবে একটা অর্থনৈতিক ধাক্কা লাগতে পারে, কিন্তু এর ফলে ভারত, চীন আর রাশিয়া আরও বেশি কাছাকাছি চলে আসবে। চীনের গ্লোবাল টাইমসের আর্টিকেল পড়লেই বুঝবেন, তারা বলছে
ব্রিক্স দেশগুলো এই পরিস্থিতির জন্য তৈরি, তারা ভেবেই রেখেছে এরকম কিছু হবে। তাই সেখান থেকে আমরা যে তৈরি আছি, সেখান থেকে আমরা নিজেদের মধ্যে ব্যবসা আরও বাড়িয়ে নেব। গ্লোবাল সাপ্লাই চেন বদলে যাবে। ইউরোপ আর আমেরিকা বেশি দিন ভারত আর চীনের মতো বিশাল অর্থনীতির উপর ট্যারিফ চাপিয়ে রাখতে পারবে না। সুতরাং আমেরিকার এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও G7 দেশগুলো যে ভারতের উপরে নিষেধাজ্ঞা জারির জন্য একমত হবে তার সম্ভাবনা খুবই কম। আর হলে সেটা ভারতের জন্য অত্যন্ত বড় একটা দুঃসংবাদ হতে চলেছে। আর যদি কিছু হয়ও তাহলে একটা দেশ হিসাবে আমরা ঠিকই একজোট থাকব এবং এই সমস্যা থেকেও বেরিয়ে আসব। এখন শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব, দর্শক আপনারা এই বিষয়ে কি ভাবছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।